গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি বড় ধরনের পরীক্ষার মুখে পড়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশও স্থগিত করা হয়েছে, খবর এপির। আবারও প্রধানমন্ত্রী পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতার তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করল পাকিস্তান আফগানিস্তান। সঠিক পথে প্রথম পদক্ষেপ পাক্কা পাক পররাষ্ট্রমন্ত্রীর, স্বাগত জানালো ওমান। হংকং বিমানবন্দরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে সরাসরি সমুদ্রে পড়েছে। এই ঘটনায় বিমানবন্দরের 2 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত। গাজার সিভিল ডিফেন্স সংস্থা ও হাসপাতালগুলো জানিয়েছে, ফিলিস্তিনের গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এর আগে নিহতের সংখ্যা ৩৩ জন বলে জানানো হয়েছিল। এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় হামাসের ডজনখানেক লক্ষ্যবস্তুকে হামলা চালিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 9 দিন আগে করা যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ইসরায়েল ও হামাস পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাশাল এএফপিকে বলেন, গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। গাজার 4টি হাসপাতালও এএফপিকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে এবং জানিয়েছে, নিহত ও আহতদের এসব হাসপাতালে আনা হয়। নুসেরাতের আল আওদা হাসপাতাল জানিয়েছে, মধ্য গাজায় একাধিক হামলায় 24 জন নিহত এবং 73 জন আহত হয়েছেন। আল আকসা হাসপাতাল জানিয়েছে, আশেপাশের বোমা হামলায় নিহত 12 জনকে সেখানে আনা হয়। খান ইউনিসের নাসার হাসপাতাল 5 জন ও গাজা সিটির আল শিফা হাসপাতাল 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর আগে বাশাল বিভিন্ন হামলার বিস্তারিত জানিয়েছিলেন। তিনি বলেন, মধ্য গাজার জুয়াইদা শহরে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় 6 জন নিহত হয়েছেন। নুসেরাতের কাছে 2টি পৃথক হামলায় শিশুসহ আরও 6 জন নিহত হয় এবং 13 জন আহত হয়। তিনি আরও জানান, খান ইউনিসের উত্তরে আরজা সিটির কাছাকাছি ব্যস্তচ্যুতদের একটি তাঁবুতে একটি ড্রোন আঘাত হানলে 1 জন নারী ও 2 শিশু নিহত হয়। জুয়াইদা শহরের পশ্চিমাংশে চালানো ইসরায়েলি হামলায় এক সাংবাদিক সহ 2 জন নিহত হন। নুসেরাতের আল আহলি ক্লাব এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় 2 জন নিহত এবং কয়েকজন আহত হন। উত্তর গাজার জাবালিয়ার পূর্বাঞ্চলে চালানো ইসরায়েলি বিমান হামলায় আরও 2 জন নিহত হন। সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, গাজা সিটির পশ্চিমাংশে একটি ভবনের অ্যাপার্টমেন্টে হামলায় 1 জন নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে, তারা হতাহতের ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে। হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা গাজায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ স্থগিত করল ইসরায়েল। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 10 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকে প্রতিদিন শত শত ট্রাক নিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করছিল। অন্যদিকে যুদ্ধবিরতি মেনে উভয় পক্ষের মধ্যে বন্দী বিনিময় হচ্ছিল নিয়মিত। কিন্তু এরই মধ্যেই ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার গাজায় হামলা চালিয়েছে। এতে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। সর্বশেষ রোববার 19 অক্টোবর হামাসের বিরুদ্ধে 2 ইসরায়েলি সেনা হত্যার অভিযোগ এনে গাজায় বড় ধরনের বিমান হামলা চালানো হয়। আল জাজিরার প্রতিবেদন মতে, গাজা উপত্যকার আল জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের অন্তত 6 সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ব্রিগেডের জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইয়াহিয়া আল মাবহুও রয়েছেন। এপির প্রতিবেদন মতে, এই হামলার পর উপত্যকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি বাতিল করে ইসরায়েল। তবে পরে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা যুদ্ধবিরতি কার্যকর জোরদার করেছে। এদিকে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে, সোমবার 20 অক্টোবর থেকে ত্রাণ সামগ্রী প্রবেশ আবার শুরু হবে। আবারও প্রধানমন্ত্রী পদে নির্বাচনের ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14 এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়, তিনি কি আবার নির্বাচন করতে যাচ্ছেন। জবাবে তিনি বলেন, হ্যাঁ, পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেও জানান নেতানিয়াহু। লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডানপন্থী লিকুদ পার্টির এই নেতা 1996 থেকে 1999, 2009 থেকে 2021 সাল ও 2022 সাল থেকে এই পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 18 বছরের বেশি সময় ধরে তিনি ক্ষমতায় রয়েছেন। ইসরায়েলের সর্বশেষ জাতীয় নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি 32টি আসন পায়, আর অতি অর্থোডক্স মিত্ররা পায় 18টি এবং ফার রাইট ধর্মীয় জায়নিস্ট জোট পায় 14টি আসন। বর্তমান মেয়াদের শুরুতেই নেতানিয়াহুর সরকার বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার, গাজায় আগ্রাসন ও জিম্মিদের মুক্তি নিয়ে বেশ সমালোচিত হয়েছেন ইসরায়েলের কঠোর ডানপন্থী এই নেতা। বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়ে। সেই ইস্যুতে মাসের পর মাস হাজারো ইসরায়েলি রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। 2023 সালে
সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে নেতানিয়াহু সরকারের প্রতি সমালোচনা আরও তীব্র হয়েছে। বিশেষ করে যুদ্ধের ধরন ও জিম্মিদের মুক্তি ইস্যুতে হতাহত পরিবারের সদস্যরা তার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছেন। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান ও আফগানিস্তান। দোহার বৈঠকে এই চুক্তির সই সঠিক পথে প্রথম পদক্ষেপ হিসেবে আখ্যা দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। স্বাগত জানিয়েছে ওমান। কাতারের দোহায় বৈঠকে বসে পাকিস্তান ও আফগানিস্তান। সীমান্তে ক্রমবর্ধমান সংঘর্ষ ও নিরাপত্তার হুমকির পরিপ্রেক্ষিতে দুই দেশ সিদ্ধান্ত নেয় অবিলম্বে যুদ্ধবিরতিতে যাওয়ার। আলোচনায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের নেতৃত্বে ঊর্ধ্ব পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। আফগানিস্তানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আফগান মন্ত্রী মোল্লা ইয়াকুব ও তালেবান প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। পরে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ। পাকিস্তান অভিযোগ করছে আফগানিস্তানের সঙ্গে থাকা 2600 কিলোমিটার সীমান্তে সশস্ত্র গোষ্ঠীদের মদত দিচ্ছে কাবুল। তারা এই মদত বন্ধের দাবি করছে দীর্ঘদিন ধরেই। এরই মধ্যে 2 সপ্তাহ আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এর প্রতিশোধ নিতে সীমান্তে পাক সেনাদের উপর হামলা চালায় আফগান সেনারা। এরপরই একটি বড় সংঘর্ষের রূপ নেয়, যা কেড়ে নিয়েছে কয়েকশো প্রাণ। গত সপ্তাহে দুই দেশ 48 ঘন্টার যুদ্ধবিরতিতে রাজি হয়। এটির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় পাকিস্তান। যদিও এর আগে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন পাকিস্তানের সঙ্গে তাদের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু ওই সময় পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছিল। আফগানিস্তান শুরু থেকে দাবি করছে তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে মদত দেয় না। গত শুক্রবার আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের টিটিপি সন্ত্রাসীরা আত্মগামী বোমা হামলা চালিয়ে 7 সেনাকে হত্যা করে। এরপর পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করে। হংকং বিমানবন্দরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে সরাসরি সমুদ্রে পড়েছে। এই ঘটনায় বিমানবন্দরের 2 জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। খবর বিবিসির। সোমবার 20 অক্টোবর স্থানীয় সময় ভোররাত 3:50 দিকে এই ঘটনা ঘটে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে মালামাল নিয়ে হংকং পৌঁছেছিল কার্গো বিমানটি। তবে রানওয়েতে অবতরণের সময় ঘটে এই বিপত্তি। এ সময় 2 টুকরো হয়ে সাগরে আছড়ে পড়ে বিমানটি। মূলত রানওয়েতে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। সাগরে পড়ে যায় বিমানবন্দরের 2 কর্মী। তাদের উদ্ধার করা গেলেও মারা যায় হাসপাতালে। দুর্ঘটনার সময় 4 জন ক্রু ছিলেন বিমানে। তাদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছে প্লেনটি অবতরণের সময় রানওয়ের অবস্থা ছিল নিরাপদ এবং আবহাওয়াও চমৎকার ছিল। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে প্লেনটি 2 ভাগ হয়ে গেছে, তবে এখন পর্যন্ত ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়নি। দুর্ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বিমানবন্দরের অন্য 2টি রানওয়ে চালু রয়েছে। উল্লেখ্য, দুর্ঘটনা কবলিত বিমানটি বোয়িং 747 মডেলের একটি যাত্রীবাহী বিমান ছিল। পরবর্তীতে কার্গোয় রূপান্তর করা হয় এটি। দর্শক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।